আচ্ছা, আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে ইলেকট্রন প্রোটন ইলাস্টিক স্ক্যাটারিং এট ভেরি হাই কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার মানে হচ্ছে মোমেন্টাম ট্রান্সফার p1 মাইনাস p3। তাহলে কিউ স্কোয়ার যদি কিউ স্কোয়ার হলে যদি হাই হয়, তাহলে আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে এই যে রোজেনব্রুথ এক্সপ্রেশন, হ্যাঁ, রোজেনব্রুথ এক্সপ্রেশনে আমরা ওই ইলেকট্রিক যে ফর্ম ফ্যাক্টর সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। যেহেতু হচ্ছে টাউ কিউ স্কোয়ার বাই 4m স্কোয়ার এই ভ্যালুটা মাছ গ্রেটার দেন হয়, যে সেখানে যে আর একটা যে টার্ম ছিল রোজেনব্রুথের ফর্মুলা তোমরা দেখবে। তো সেইখানে যে ডি সিগমা ডি ওমেগা ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, এটা বেসিক্যালি এই ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর যেটা জিএম স্কোয়ার, হ্যাঁ, এইটাই থাকে। বাদ বাকিগুলো অলমোস্ট আমি যদি কনস্ট্যান্ট ফ্যাক্টর ধরে নিই, তাহলে ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর অর্থাৎ জিএম হুইচ ইজ ডিপেন্ডেন্স অর কিউ স্কোয়ার, তো এই ভ্যালুটা যদি আমি বসাই এখানে, তো বেসিক্যালি কিউ স্কোয়ার জিএম, এই যে জিএম বেসিক্যালি প্রপোর্শনাল টু কিউ টু দ্য পাওয়ার -4। তো আর ডি সিগমা ডি ওমেগা তাহলে কি হবে? ডি সিগমা ডি ওমেগা প্রপোর্শনাল টু -6, ঠিক আছে? কারণ এখানে স্কোয়ার আছে, জিএম স্কোয়ারের সাথে -8, -8 এর সাথে স্কোয়ার গুলো -6, তো ডি সিগমা ডি ওমেগা প্রপোর্শনাল টু কিউ টু দ্য পাওয়ার -6, অর্থাৎ কিউ -6 এর অর্থাৎ দিকে করবে এইভাবে। তো এইটা হচ্ছে আমার থিওরিটিক্যাল কার্ভ, অর্থাৎ কিউ স্কোয়ার বাড়লে, হ্যাঁ, কিউ স্কোয়ার বেসিক্যালি এখানে মাইনাস কিউ স্কোয়ার, যেটা হচ্ছে তোমার 3 মোমেন্টাম যেটা আমরা কনসিডার করেছিলাম। তো কিউ স্কোয়ার যদি আমার বাড়তে থাকে, তাহলে ডিসি এই যে সিগমা বাই সিগমা মট এই ভ্যালুটা হচ্ছে এই কার্ভটা বেসিক্যালি ডিক্রিজিং একটা কার্ভ পাওয়া উচিত ইলাস্টিক স্ক্যাটারিং এর জন্য। এখন দেখা যায় কি যে এইরকম কার্ভটা পাওয়া যায় না। এই থিওরিটিক্যাল যদি আমি এই কিউ স্কোয়ারটা মাপি, অর্থাৎ মোমেন্টাম ট্রান্সফার যেটা, এটা যদি হায়ার ভ্যালুর দিকে যায়, তখন কি হয়, এটা একটা কিউ স্কোয়ারের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই যে আলাদা যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। অর্থাৎ এই যে W2GB W3GB, এটা আমি পরে আসছি। ডাব্লুটা কি? ডাব্লুটা বেসিক্যালি হচ্ছে আমার ইনভেরিয়েন্ট মাস। তো এই ডাব্লুটা এক্স্যাক্টলি কি পরে আমি বলছি। তো ডাব্লু যত বেশি হয়, এই যে ডাব্লু ডিফারেন্ট ডাব্লুর জন্য আমার ডিফারেন্ট কার্ভ পেয়েছি, কিন্তু বেসিক্যালি এটা ইন্ডিপেন্ডেন্ট, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার। তো যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে যদি আমরা ধরতাম যে ফাইনাইট প্রোটন সাইজের জন্য ফর্ম ফ্যাক্টর রিলেটেড আমার এইরকম একটা ডিকেইং কার্ভ পাওয়ার কথা, যতই আমি হচ্ছে এনার্জিটা মোমেন্টাম ট্রান্সফারটা যতই বেশি হতে থাকবে, তত এরকম ডিক্রিজিং কার্ভ। কিন্তু দেখা গেল কি এক্সপেরিমেন্টালি হচ্ছে এটা হচ্ছে না, অলমোস্ট এটা ইন্ডিপেন্ডেন্ট এরকম দেখা গেল। সো তাহলে এইটা কি? এইটা বেসিক্যালি ইনলাস্টিক রিয়াকশন, অর্থাৎ হাই মোমেন্টাম ট্রান্সফারের জন্য কি হচ্ছে, এই যে কিউ হচ্ছে আমার মোমেন্টাম ট্রান্সফার। আমি যদি এটা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, এই হচ্ছে ইলেকট্রন, এটা প্রোটন, ইলেকট্রনের মোমেন্টাম p1, প্রোটনের মোমেন্টাম p2। বেসিক্যালি প্রোটনটা আমার টার্গেট, সুতরাং হচ্ছে এই 4 মোমেন্টাম অ্যাকচুয়ালি। তো only it has the rest mass. তো ফাইনাল মোমেন্টাম ইলেকট্রনের p3, আর এটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা। তো ঘটনাটা কি ঘটে সেটা হচ্ছে এই যে প্রোটনটা হচ্ছে যে অসংখ্য পার্টিকেলে ভেঙে যায়, অর্থাৎ তখন আর ইনট্যাক্ট থাকছে না, এবং যাদের হচ্ছে টোটাল মোমেন্টামটা হচ্ছে p4, x হচ্ছে আমরা জানি না যে কিসে কিসে ভেঙে গেছে, আর কি ভেঙে যেতে পারে। তো এইটা হচ্ছে আমার ইনইলাস্টিক স্ক্যাটারিং বেসিক্যালি, অর্থাৎ যেটি ভেঙে যাচ্ছে, প্রোটনটা ইনট্যাক্ট থাকছে না।
এখন ইনইলাস্টিক স্ক্যাটারিং যখন হচ্ছে তখন মুশকিলটা হচ্ছে এটাই যে ফাইনাল স্টেট অফ হ্যাড্রনিক সিস্টেম ইজ নো লঙ্গার দ্য প্রোটন মস। অর্থাৎ আমরা আগে যেটাকে কনসিডার করেছিলাম যে এই যে প্রোটনটা যদি ইনট্যাক্ট থাকতো, অর্থাৎ যতক্ষণ ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছিল ততক্ষণ কি হচ্ছে প্রোটনটা ইনট্যাক্ট থাকছে। সেক্ষেত্রে প্রোটনটা ইনট্যাক্ট থাকলে আমরা কি দেখেছিলাম যে একটা রেঞ্জ অবধি মোমেন্টাম ট্রান্সফারের জন্য মোমেন্টামের সাথে হচ্ছে স্ক্যাটারিং ক্রস সেকশন যদি আমি হচ্ছে প্লট করতাম, তাহলে যেটা দেখতাম যে একটা ডিক্রিজিং একটা কার্ভ পেতাম, অর্থাৎ ডিকেইং কার্ভ। কিন্তু যেটা হচ্ছে যে ওই মোমেন্টাম, যে হাই মোমেন্টাম যদি ট্রান্সফার হয় তাহলে কি হচ্ছে এই প্রোটনটা ব্রেক করে যাচ্ছে, যেটাকে বলছি আমরা ইনইলাস্টিক স্ক্যাটারিং, এবং এই ব্রেক করে যাওয়া হচ্ছে অসংখ্য পার্টিকেলে। কিন্তু আমাকে যদি হচ্ছে এই রিয়াকশনটা ঘটতে হয়, ডেফিনেটলি কি হবে, একটা প্রোটন যেহেতু হচ্ছে একটা বেরিয়ন, ডেফিনেটলি এদিকেও একটা বেরিয়ন তৈরি হবে। ঠিক আছে, তাহলে বেরিয়ন যদি আমার থাকে তাহলে ফাইনাল যে স্টেট ইনভেরিয়েন্ট মাস যেতে হবে, সেই মাসটা ডেফিনেটলি হচ্ছে প্রোটনের মাসের থেকে বেশি হবে। দেখো, বেরিয়ন নাম্বার কনজারভেশনের জন্য আমার কি হবে, বেরিয়ন নাম্বার কনজারভেশনের জন্য আমার ডেফিনেটলি একটা বেরিয়ন থাকতে হবে, বাদ বাকি অন্য জিনিস হতে পারে, লেপটন তৈরি হলো বা অন্যগুলো। কিন্তু এই টোটাল যদি আমি এক্স এক্স নাম্বার অফ পার্টিকেল, হ্যাঁ মানে এক্সটাকে আমি হচ্ছে আননোন পার্টিকেল হিসেবে কনসিডার বলছি এখানে, তো এই টোটাল মাস, হ্যাঁ সেটা যদি ইনভেরিয়েন্ট মাস হয়, সেই ইনভেরিয়েন্ট মাসটা ডেফিনেটলি এই প্রোটনের মাসের থেকে, রেস্ট মাসের থেকে বেশি হবে। তো এই মাসটা বেশি হচ্ছে কি করে, বেসিক্যালি এনার্জিটা হচ্ছে আমার মোমেন্ট মাসে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এম এক্স স্কোয়ার ইকুয়াল টু পি ফোর স্কোয়ার। পি ফোরটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম অফ প্রোটন, ইনফ্যাক্ট নাম্বার অফ আলাদা পার্টিকেল অফ প্রোটন। তাহলে এইখানে এই একটা জিনিস আমরা যেটা বলতে পারি যে এই যে ই ফোর মাইনাস পি ফোর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এগুলো ক্যালকুলেট করার জন্য যেহেতু এমটা আমার কনস্ট্যান্ট থাকলো না, আমি এখানেও জানি না কি, তো ফাইনাল মোমেন্টামটা আমি অ্যাকচুয়ালি জানি না, ঠিক আছে। তো সেই হিসেবে আমাকে কিছু কিছু নতুন স্কেলিং ভেরিয়েবল হচ্ছে বা কাইনেটিক ভেরিয়েবল আমাকে হচ্ছে ডিফাইন করতে হয়। যেমন হচ্ছে একটা হচ্ছে এক্স, হ্যাঁ এক্সটাকে কি ধরছি আমরা, কিউ স্কোয়ার, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই টু পি টু কিউ, যেটাকে বলা হচ্ছে, এই এক্সটাকে বলা হচ্ছে বিয়রকেন স্কেল। এটা বিয়রকেন ডিফাইন করেছিলেন। তো এটা বেসিক্যালি একটা লোরেঞ্জ ইনভেরিয়েন্ট। কিউ স্কোয়ারটা আমরা জানি অলরেডি যে মাইনাস কিউ স্কোয়ার, আর ডেফিনেটলি এটা যে জিরো গ্রেটার দেন। তাহলে এইটার এই ভেরিয়েবলের নেওয়ার একটা সুবিধা আছে, সেটা কেন আমি পরে আসছি। এই এক্স এই একটা এইভাবে নেওয়ার একটা কারণ আছে। এই ভেরিয়েবলের নিয়ে আমি যদি এটাকে বসাই যে এম এক্স ইনভেরিয়েন্ট মাস পি ফোর স্কোয়ার টু কিউ প্লাস পি টু ডেফিনেটলি স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস ক্যাপিটাল কিউ স্কোয়ার প্লাস টু পি টু কিউ প্লাস এম স্কোয়ার। এই ভ্যালুগুলো আমাদের কাছে নোন, ঠিক আছে। তাহলে কিউ স্কোয়ারটা কি, কিউ স্কোয়ার টু পি কিউ টু কিউ প্লাস এম স্কোয়ার মাইনাস এম এক্স স্কোয়ার। তাহলে এইটা অর্থাৎ এমটা যেহেতু হচ্ছে এম এর থেকে বড়, এই এম এক্স স্কোয়ারটা যেহেতু এম স্কোয়ারের থেকে বড়, বেসিক ডেফিনেটলি হচ্ছে এই যে কিউ স্কোয়ারটা এই টু পি টু ডট কিউ এর থেকে ছোট হবে বা ইকুয়াল হবে। ইকুয়াল কখন হবে, যদি প্রোটনটা ইনট্যাক্ট থাকে, অর্থাৎ এই যে এম এক্স মাইনাস এম। এখন এইখানে আমরা যেটা ধরেছি যে কিউ স্কোয়ার, দেখো এখানে যদি আমি বসাই যে কিউ স্কোয়ার বাই টু পি টু কিউ, এটাকে আমরা হচ্ছে এক্স ধরছি, এই একটা ভেরিয়েবল। তাহলে যখন এটা ওয়ান হবে,
তখন এটাকে আমরা ইলাস্টিক বলবো, তাই তো? এই যে এইখানে যদি আমরা এটাকে 1 হয়ে যায়, আর যদি 0 লেস দেন 1 লেস দেন 0 থেকে গ্রেটার দেন হয়, আর 1 এর থেকে যদি লেস দেন হয়, তাহলে সেটাকে আমরা ইনলাস্টিক বলবো। এইটা একটা আলাদা স্কেলিং প্রসেস, হ্যাঁ, আলাদা করে একটা আমরা নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলা, যে অনেক বইতে হচ্ছে ডাব্লু দিয়ে এটাকে মেনশন করা থাকে, এই ইনভেরিয়েন্ট মাস যেটা এমএক্স এর বদলে, সেটা একটুখানি তোমরা বিভিন্ন বই দেখতে গিয়ে একটু খেয়াল রেখো। আরো কয়েকটা আমাদের ভেরিয়েবল ডিফাইন করা হয়, যেমন হচ্ছে যে ওয়াইটা হচ্ছে p2.q আর p2.p1, এটা একটা লোরেঞ্জ ইনভেরিয়েন্ট। তাহলে ল্যাব ফ্রেমে p1 p2 এগুলো আমরা বলে দিতে পারি, p3 q এগুলো যেগুলো আছে। তাহলে ওয়াইটা কি বেসিক্যালি, ওয়াইটা যদি আমি বসাই ভ্যালুগুলো, তাহলে 1 মাইনাস e3 বাই e1, যেটা হচ্ছে যে ফ্র্যাকশনাল এনার্জি লস অফ দ্য ইনকামিং পার্টিকেল। তো ওয়াই এর ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে বেশি আর 1 এর থেকে কম হবে। সেন্টার অফ মাস ফ্রেমে হচ্ছে যদি আমি ইলেকট্রন আর প্রোটনের মাসটাকে নেগলেক্ট করি, তো p1 p2 p3, হ্যাঁ, যদি আমি এইগুলো p3 হচ্ছে এইখানে সাইন থিটা এনার্জি রিলেটেড যদি আমি বসাই, তাহলে y ইকুয়াল টু হাফ 1 মাইনাস cos থিটা স্টার। অর্থাৎ এই যে এনার্জিটা যেটা যদি প্রোটনের রেস্ট মাস এনার্জি, অর্থাৎ ধরো প্রোটনের রেস্ট মাস এনার্জি আমি জানি হচ্ছে কত, 1 জিবির কাছাকাছি। এখন 1 জিবির থেকে যদি অনেক অনেক বেশি, অর্থাৎ 100 জিবি, হ্যাঁ, আর যেগুলো যেরকম হচ্ছে অ্যাক্সিলারেটর আমরা ইউজ করে 100 জিবি, 1000 জিবি, তাহলে মাছ গ্রেটার দেন দ্য প্রোটন রেস্ট মাস। এই ক্ষেত্রে আমরা কিছুটা এখানে জিনিসটাকে সোজা করে নিতে পারি, অ্যাপ্রক্সিমেট করে নিতে পারি। আর একটা যেটা ভেরিয়েবল ধরা সেটা হচ্ছে নিউ, এটা হচ্ছে p2q.m। বেসিক্যালি হচ্ছে এটা যদি ল্যাব ফ্রেমে হচ্ছে আমার এনার্জি লস বাই দ্য ইনকামিং পার্টিকেল e1 মাইনাস e3, অর্থাৎ ইনকামিং এনার্জি অফ দ্য ইলেকট্রন আর আউটগোয়িং এনার্জি অফ দ্য ইলেকট্রন, এদের ডিফারেন্সটা। এই ভেরিয়েবলগুলো ধরার কারণ হচ্ছে সিম্পলি আর কিছু নয়, যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, হ্যাঁ, বিভিন্ন এনার্জিতে ডিফারেন্ট হচ্ছে স্ক্যাটারিং ক্রস সেকশন বার করা হয় ভ্যালু, এবং সেইগুলোকে হচ্ছে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য বা প্রপারলি বোঝার জন্য। তো এখন এগুলো রিলেশনটা কয়েকটা আছে, যেমন ধরো যে নতুন আমরা যে কাইনেমেটিক ভেরিয়েবলগুলো ধরলাম, যে এই কিউ এক্স ওয়াই নিউ কিউ স্কোয়ারকে ধরেছি আমরা, এটা আগেই ধরেছি কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এই যে এস, হ্যাঁ, এসটা হচ্ছে সেন্টার অফ মাস এনার্জি, অর্থাৎ কি p1 আর p2 এই 4 ভেক্টর দুটোর যোগফলের স্কোয়ার, এটাকে বলা হচ্ছে সেন্টার অফ মাস এনার্জি। এই সেন্টার অফ মাস এনার্জিটা যদি আমার ফিক্স থাকে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা p1 p2 ইকুয়াল টু s মাইনাস এইভাবে আমরা হচ্ছে বলতে পারি। তাহলে ফিক্সড সেন্টার অফ মাস এনার্জির জন্য এই কাইনেটিক ভেরিয়েবল যেগুলো, এই যে কিউ স্কোয়ার এক্স ওয়াই নিউ, এইগুলো বেসিক্যালি কি, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই যে স্কেলিং ভেরিয়েবল যেগুলো এক্স আর ওয়াই, এগুলোকে হচ্ছে আমরা এই এস এর রেসপেক্টে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি একটা রিলেশন আছে। অর্থাৎ এক্স যেমন হচ্ছে এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2m নিউ, ওয়াই ইকুয়াল টু 2m s মাইনাস m স্কোয়ার ইন্টু নিউ, এক্স ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, বা কিউ স্কোয়ার ইকুয়াল টু s মাইনাস m এক্স ওয়াই, এগুলো। সুতরাং অর্থাৎ যেহেতু হচ্ছে আমার আরো একটা এখানে ভেরিয়েবল, বেসিক্যালি এটা কনস্ট্যান্ট। তো এই যে চারটে ভেরিয়েবল, এদের মধ্যে যেহেতু আমরা রিলেশনটা একটা পাচ্ছি,
সুতরাং they are not basically independent. So for fixed center of mass energy, the interaction kinematics are completely defined by any two of the above kinetic variable, so y and nu. অর্থাৎ যেহেতু y nu এখানে আমরা দেখছি যে they are related. For elastic scattering, there is only one independent variable, as we saw previously. If you measure electron scattering angle, know everything else. ঠিক আছে, তো ডেফিনেটলি x equal to 1 আমরা আগে এটা পেয়েছি। এই ভ্যালুগুলো থেকে হচ্ছে ডিফারেন্ট আমরা এনার্জি ইয়ে বলতে পারি আর কি, টাইপের একটা কোনো ধরনের যেখানে হচ্ছে কলিশন হচ্ছে কোনো কোলাইডারে, সেখানে এইভাবে স্কেলিং করে হচ্ছে এই রিঅ্যাকশনগুলো সম্বন্ধে বলা যায়। একটা এক্সাম্পল আমরা এখানে যদি কনসিডার করি ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল একটা ইলেকট্রন হচ্ছে 4.879 GeV একটা ইলেকট্রন, তার এনার্জিটা এত, সেটা যদি হচ্ছে প্রোটনের উপর পড়ছে যেটা হচ্ছে রেস্টে রয়েছে, ঠিক আছে। তো প্লেস ডিটেক্টর 10 ডিগ্রি টু বিম অ্যান্ড মেজার দ্য এনার্জিস অফ স্ক্যাটার্ড ইলেকট্রন, ঠিক আছে। তো আমরা 10 ডিগ্রি, থিটাটা আমরা 10 ডিগ্রি, হ্যাঁ, আমরা E1 জানি হচ্ছে এইটা ইনকামিং পার্টিকেলের ইলেকট্রনের হচ্ছে এনার্জি। আচ্ছা, আউটগোয়িং যে এনার্জি E3 সেটাও আমরা জানি। তাহলে আমরা আগে দেখেছি যে এই mx স্কয়ার, এটা হচ্ছে আমার এটার উপর ডিপেন্ড করবে, যদি আমি ভ্যালুগুলো বসাই আর কি, ওই আগের ইকুয়েশন থেকে। তো সেটা এই ক্ষেত্রে হচ্ছে 10.06, ওই প্রোটন মোমেন্টাম এনার্জি এগুলো বসিয়ে 2.03 E3। এখন E3টা হচ্ছে আমার, আমি বিভিন্ন রেঞ্জের এনার্জি মাপছি, ঠিক আছে। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা, সেটা বেসিক্যালি চেঞ্জিং উইথ এনার্জি অফ দ্য আউটগোয়িং ইলেকট্রন, ঠিক আছে। অর্থাৎ আমরা আউটগোয়িং ইলেকট্রনের এনার্জিটাকে মাপছি, অর্থাৎ আউটগোয়িং ইলেকট্রনের এনার্জি যত বেশি বলতে ম্যাক্সিমাম এনার্জিটা হচ্ছে 4.8 এর কাছাকাছি হবে ইনকামিং এনার্জির মতো। তো যেখানে হচ্ছে এই একটা পিক আসছে, সিঙ্গেল একটা পিক, অর্থাৎ মোটামুটি হচ্ছে 4.5 টাইপ, ইনকামিং হচ্ছে 4.8 আর আউটগোয়িংটা হচ্ছে 4.5। তো সেই ক্ষেত্রে হচ্ছে অলমোস্ট W = M, অর্থাৎ প্রোটনস রিমেইনস ইনট্যাক্ট। এইখানে একটা সিঙ্গেল একটা পয়েন্টে একটা আমরা পিক দেখতে পাই। এইবার আমি যদি অন্যান্য ইলেকট্রনগুলোর অন্যান্য আউটগোয়িং যে ইলেকট্রন, সেইগুলো যদি আমি এনার্জি কনসিডার করি, অর্থাৎ যেগুলোর হচ্ছে এনার্জি আরো লো এনার্জি, মানে কি লো এনার্জি মানে হাই মোমেন্টাম, এইখানে ধরো মোমেন্টাম ট্রান্সফারটা খুবই কম, তাই তো, ম্যাক্স অলমোস্ট হচ্ছে ইনকামিং আর আউটগোয়িং এনার্জির সমান কাছাকাছি। এবার যদি আউটগোয়িং ইলেকট্রনের এনার্জিটা আমার কমতে, মানে আমরা মাপছি যেটা, সেটা যদি কম ইয়ের মাপি, তাহলে আমার স্ক্যাটারিং ক্রস সেকশনটা কি রকম দাঁড়াবে। মজার জিনিসটা হলো এই যে এটা দেখা যাচ্ছে যে অর্থাৎ ইনকামিং এনার্জি কম কম কম, হ্যাঁ, তো একটা পার্টিকুলার জায়গায় কিন্তু এইখানে একটা যে স্ক্যাটারিং ক্রস সেকশনটা পাই, স্ক্যাটারিং ক্রস সেকশনটা মানে কি, তার মানে এইটা হচ্ছে আমার নাম্বার অফ, এখানে অনেক বেশি আমি ইলেকট্রন পাচ্ছি, ঠিক আছে, স্ক্যাটারিং ক্রস সেকশন। তো এইখানে আমরা তাহলে এই যে রিজিয়নটা, অর্থাৎ এই মোটামুটি 3.4 থেকে 4.3, হ্যাঁ, এইখানে যে আমরা এখন ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা আমরা এখানে তোমার বেসিক্যালি আউটগোয়িং পার্টিকেল গুলোই পাচ্ছি। তো দেখা যাবে যে এখানে একটা হিউজ নাম্বার অফ আমরা একটা স্ক্যাটারিং ক্রস সেকশন পাচ্ছি, তার মানে আউটগোয়িং পার্টিকেলের নাম্বার অনেক। তো সেইটা হচ্ছে তার কারণটা কি, যে দ্যাট প্রডিউসেস এক্সাইটেড স্টেট অফ প্রোটন, অর্থাৎ
ডেল্টা প্লাস। এটাকে রেজোনেন্স পার্টিকেল বলে। এটা আমরা অলরেডি আগে পড়েছি, তোমরা জানো যে রেজোনেন্স পার্টিকেল এইভাবে সেখানে এক্সাইটেড স্টেটে চলে যায়। আর আরো যদি হচ্ছে আমার মোমেন্টাম ট্রান্সফারটা বেশি হয়, অর্থাৎ আউটগোয়িং যে ইলেকট্রন তার এনার্জি আরো কম, অর্থাৎ এই রিজিয়নে বিলো 3.4 তার নিচে, তো মোমেন্টাম ট্রান্সফার ইজ ভেরি মাচ, অলমোস্ট যেটাকে বলা হয় যে এটা আমি যদি জিবি ওটা দিই, যে ডাব্লুটা যেটা, তো ডাব্লু 2 GB। তো সেটাকে বলা হচ্ছে যে ডিপ ইনলাস্টিক স্ক্যাটারিং, যেখানে কি হচ্ছে, প্রোটন ব্রেকস আপ রেজাল্টিং ইন মেনি পার্টিকেল ফাইনাল স্টেট। অর্থাৎ এখানে আর প্রোটনটা ইনট্যাক্ট থাকছে না, হ্যাঁ, ভেঙে যাচ্ছে নানা রকম পার্টিকেল। তো এই ছবিটা হচ্ছে আমরা দেখি যে কিরকম, তাহলে হচ্ছে এইখানে যেটা যে at different angles beam energies, আমি যদি এই এক্সপেরিমেন্টটা বারবার রিপিট করি এবং ডিটারমাইন দ্য কিউ স্কোয়ার ডিপেন্ডেন্স অফ ইলাস্টিক অ্যান্ড ইলাস্টিক ক্রস সেকশন, তাহলে কি দেখা যায় যে ইলাস্টিক স্ক্যাটারিং ফলস অফ র্যাপিডলি উইথ কিউ স্কোয়ার ডিউ টু প্রোটন নট বিং পয়েন্ট লাইক। ঠিক আছে, অর্থাৎ আমি ডিফারেন্ট বিম এনার্জির জন্য আমি যদি নিই, তাহলে কিরকম দেখবো যে একটা ক্ষেত্রে হচ্ছে ইলাস্টিক স্ক্যাটারিং একটা রেঞ্জ অবধি হবে। এবার যদি আমি অন্য রেঞ্জে নিই, হ্যাঁ, ইলাস্টিক স্ক্যাটারিং ক্রস সেকশন অনলি উইকলি ডিপেন্ডেন্ট অন কিউ স্কোয়ার, এইগুলো ডাব্লু বিভিন্ন যেটা হচ্ছে ইনভেরিয়েন্ট মাস, যেটা মোমেন্টাম ট্রান্সফার থেকে আমরা পাচ্ছি। আর ডিপ ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে হচ্ছে অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার। এখানে যেটা হচ্ছে এই একটা দেখতে পাচ্ছি একটু উইকলি ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার, আর একদম ইন্ডিপেন্ডেন্ট মানে অলমোস্ট কিউ স্কোয়ারের সাথে কোনো ডিপেন্ডেন্ট। তাহলে যখনই আমি কিউ স্কোয়ারের সাথে আমি একটা ইন্ডিপেন্ডেন্সি পাচ্ছি, তখন আবার একটা অন্য সমস্যা দেখা দিচ্ছে। তখন হচ্ছে কি, দেখো এই যে ফর্ম ফ্যাক্টর যদি আমি হচ্ছে 1 ধরি, হ্যাঁ, তখন একটা ব্যাপার ছিল, আচ্ছা পয়েন্ট লাইক পার্টিকেল। আবার পয়েন্ট লাইক পার্টিকেল না হওয়ার জন্য আমি একটা ফর্ম ফ্যাক্টরের ভালো পেয়েছি, সেটা হচ্ছে এই ইলাস্টিক স্ক্যাটারিং যখন হচ্ছে আমার এইরকম হচ্ছে, অর্থাৎ নট বিং পয়েন্ট লাইক। এবং আরো যদি আমি বেশি এনার্জি রেঞ্জে যাই, তখন কি হচ্ছে, আবার একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা 1 হলে যেরকম আমার নেচার হতো সেই রকম। এটা মজার জিনিস। তাহলে এইখান থেকে আমরা একটুখানি রিক্যাপ করে নিই জিনিসগুলো একটুখানি। যে ইলাস্টিক থেকে আমরা ইনলাস্টিক স্ক্যাটারিং এ যখন যাচ্ছি তখন কি ঘটনা ঘটছে, তাহলে ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে only one independent variable, the lab frame expresses differential cross section in terms of electron scattering angle, only this one, বাকি সব কিন্তু হচ্ছে আমার constant factor, only theta চেঞ্জের জন্য আমার ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনটা চেঞ্জ হয়। So energy of the scattered electron is determined by the angle. ঠিক আছে, তো in terms of Lorentz invariant kinematic variables can express this differential scattering cross section in terms of q square. তাহলে এই আমরা যেটা নিউ ভেরিয়েবলস ধরছি তার বেসিসে যদি আমরা একটু লিখি, তাহলে হচ্ছে d sigma d q স্কয়ার 4 পাই সিগমা আলফা স্কয়ার q4, এগুলো হচ্ছে আমরা এই y, হ্যাঁ, দিয়ে বসিয়ে, অথবা হচ্ছে আমরা এইখানে যদি আর একটু সিম্পলিফাই করি, লিখি যে d sigma d q স্কয়ার, d q স্কয়ার মানে এখানে হচ্ছে মোমেন্টাম ট্রান্সফারের, এখানে দেখো চেঞ্জটা, এখানে একটা চেঞ্জ যেটা আমরা দেখছি, সেই চেঞ্জ ওভারটাকে d ওমেগার বদলে d q স্কয়ার, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন উইথ রেসপেক্ট টু
চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমি একটা ফ্যাক্টরে ধরছি, F2Q, F1Q, এইভাবে ডিফাইন করছি। তাহলে ফর ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ইনইলাস্টিক স্ক্যাটারিং, ফর ডিপ ইনইলাস্টিক স্ক্যাটারিং have two independent variable, therefore need a double differential cross section. দেখো, অর্থাৎ d2 সিগমা dx একটা আলাদা একটা ভেরিয়েবল হলো dq স্কয়ার, যেখানে হচ্ছে আমার এই ফর্মুলাটা আগে থেকেই আসছে। সো এটা এখানে একটা f2x q স্কয়ার বাই x y স্কয়ার f1x q স্কয়ার, যেটা হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে। আর এটা আগে আমরা একই মানে ভেরিয়েবল দিয়ে আমরা যেটা আগে পেয়েছিলাম যে এই যে ডি সিগমা ডি কিউ স্কয়ার, সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু এক্সটা কেবল ছিল না। এই এক্সটা আসার কারণ কি, ডিপ প্লেনের কারণ হচ্ছে আমার এখানে ইনভেরিয়েন্ট ভেরিয়েবলটা থাকছে না, অর্থাৎ এই যে প্রোটনটা হচ্ছে নানা রকম পার্টিকেলে ভেঙে যাচ্ছে। যেটাকে আমরা বলছি যে দ্য ফর্ম ফ্যাক্টর হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য স্ট্রাকচার ফাংশন, যেটাকে বলা হয় f1x q স্কয়ার f2x q স্কয়ার। তো যেটা হচ্ছে x আর q স্কয়ারের ফাংশন। তো হাই এনার্জি লিমিটের ক্ষেত্রে আমরা এম স্কয়ার ওয়াই স্কয়ারটাকে মাঝ which is q square much greater than m square q square। তাহলে এই যে ইকুয়েশন 1 হচ্ছে আমার এইটা ইনইলাস্টিক স্ক্যাটারিং। তাহলে এইটা আমরা নেগলেক্ট করতে পারি, এই পার্টটা এম স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আইটু ছিমছাম একটা আমাদের ইকুয়েশন আসবে। তো d2 সিগমা dx dq স্কয়ার 4 pi alpha as it is 1 minus y f2x q স্কয়ার, এইটা। এখন এর ক্ষেত্রে আমরা কিভাবে ভেরিয়েবল গুলোকে ডিফাইন করছি। So in the lab frame, the convenient to express the cross section in terms of angle theta, energy E3 of the scattered electron। ঠিক আছে, আমাদের কাছে যেটা রয়েছে আর কি, যে আমরা কি কি মাপতে পারি একটা এক্সপেরিমেন্টে, কারণ থিওরি আমাকে সেইভাবে হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালুগুলোকে আমাদের সেইভাবে ডিফাইন করতে হবে, বা যেটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্টালি যেগুলোকে আমরা মাপতে পারি। তো আমরা যেটা মাপতে পারি সেটা হচ্ছে যে E1 মাপতে পারি, ইনকামিং পার্টিকেলের এনার্জি, আমরা আউটগোয়িং পার্টিকেলের এনার্জি মাপতে পারি, আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা মাপতে পারি। সুতরাং আমরা ভেরিয়েবলগুলোকে এমনভাবে চুজ করব যাতে করে এই তিনটে দিয়ে আমরা হচ্ছে পুরো রিয়াকশনটাকে ডিফাইন করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমরা অলরেডি দেখেছি, এইটা হচ্ছে আমাদের যে ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে যে প্রোটনের ব্রেকআপ হচ্ছে। তো বেসিক্যালি কি হচ্ছে যে এই ইলেকট্রনটা গিয়ে প্রোটনের সাথে পড়ছে, হ্যাঁ, এই যে থিটা, এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল হচ্ছে ঘটনাটা। যে একদিকে হচ্ছে প্রোটনটা থেকে কি হচ্ছে একটা জেট পার্টিকেল, অর্থাৎ অসংখ্য পার্টিকেল একদিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, প্রোটনের সাথে ইলেকট্রনটা প্রচন্ড এনার্জি নিয়ে ধাক্কা খাওয়ার পরে আর কি। তো কিউ স্কোয়ার এক্স ওয়াই নিউ এগুলো আমরা অলরেডি ডিফাইন করেছি, এবং এর রেসপেক্টে আমি যদি এখন বসাই তাহলে ল্যাবরেটরি ফ্রেমে ডি সিগমা ডি3 ডি2 সিগমা ডি3 আর ডি ওমেগা, এটা আমার এইরকম আসবে। এখান থেকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রাকচার ফাংশন, আর হচ্ছে যে পিওর ম্যাগনেটিক স্ট্রাকচার ফাংশন। অ্যাকচুয়ালি এটা আমার আগে যেরকম ফর্ম ফ্যাক্টর থেকে এসেছিল, হ্যাঁ, ইলেকট্রিক ফর্ম ফ্যাক্টর, ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর। তো সেইটা থেকে আমরা একটুখানি ডেভিয়েট করে গেলাম হচ্ছে ডিপ ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে, যখন আমার এনার্জিটা খুব হাই, যখন হচ্ছে আমার প্রোটনটা ইনট্যাক্ট থাকছে না, অর্থাৎ ফর্ম ফ্যাক্টরটার কোনো
মানে আসছে না। তখন আমার একটা নতুন ভেরিয়েবল আমাদের আমদানি করতে হলো, যেটাকে বলছি আমরা ফাংশন বলা যেতে পারে। এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রাকচার ফাংশন, ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রাকচার, যেখানে আমার একটা এক্স বলে একটা এক্সট্রা আগে ছিল কিউ স্কোয়ারের সাথে, অর্থাৎ এই যে ফর্ম ফ্যাক্টরটা ছিল বেসিক্যালি কিউ স্কোয়ার ডিপেন্ডেন্ট, অর্থাৎ মোমেন্টাম ট্রান্সফারের উপর ডিপেন্ড। কিন্তু এখন কি হচ্ছে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে এক্স, যে এক্সটা আবার আমরা এখান থেকে পাচ্ছি 2m কিউ স্কোয়ার বাই 2m E1 মাইনাস E3। এই স্ট্রাকচার ফাংশন গুলো এখন আমরা হচ্ছে মাপতে পারি কিনা দেখবো। So to determine f1 x q square, f2 x q square for a given x and q square, need measurement of differential cross section at a several different scattering angles and incoming electron beam energies। অর্থাৎ এই যে ইলেকট্রনের ডিফারেন্ট বিম এনার্জি, অর্থাৎ ইনসিডেন্ট বিম এনার্জি E1, আর আউটগোয়িং যে এনার্জি আর স্ক্যাটারিং ক্রস সেকশন E3 আর থিটা, এইগুলো হচ্ছে আমরা মেপে, মানে এই বিভিন্ন এই ভ্যালুর জন্য, হ্যাঁ, অর্থাৎ ইনকামিং ইলেকট্রনের বি এনার্জি ইনকামিং ইলেকট্রনের বিম এনার্জি E1, আর হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই বিভিন্ন ভ্যালু মেপে আমরা হচ্ছে F1 F2 একটা এস্টিমেট করতে পারি। সেটা কিরকম দেখা যায়, যে যেমন এখানে একটা প্লট করা হচ্ছে কিউ স্কোয়ারের সাথে F2 হচ্ছে ফর ইলেকট্রন প্রোটন স্ক্যাটারিং। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইমে হচ্ছে ডিফারেন্ট এক্সপেরিমেন্টের রেজাল্ট, যেটা হচ্ছে পাবলিশড রেজাল্ট আর কি এক্সপেরিমেন্ট। তো এই ভ্যালুর জন্য এক্স এর ভ্যালুটা 0.25, আর দেখা যাচ্ছে F2 এর ভ্যালুটা যেটা সেইটা অলমোস্ট বিভিন্ন স্ক্যাটারিং অ্যাঙ্গেলে দেখো, এখানে হচ্ছে F2 এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এক্সপেরিমেন্ট ইজ অবজার্ভ দ্যাট বোথ F1 F2 আর অলমোস্ট কনস্ট্যান্ট, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার, অর্থাৎ এই যে কিউ স্কোয়ার ভ্যালুর সাথে এইটা কিন্তু F2 টা হচ্ছে কোনো রকম চেঞ্জ নেই, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট, কনস্ট্যান্ট আমি বলছি না, অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে রেজাল্টটা পাওয়া গেল, এই রেজাল্টটা ফার্স্ট বিয়র্কেন হচ্ছে বলেছিলেন যে এইরকম যে নেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য স্ট্রাকচার ফাংশন অফ কিউ স্কোয়ার ইজ নোন অ্যাজ বিয়র্কেন স্কেলিং। অর্থাৎ এই যে F1 কিউ স্কোয়ারের সাথে যে ইন্ডিপেন্ডেন্স, যেটা F1x আর F2x, এটা কমপ্লিটলি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেটাকে হচ্ছে পরে থিওরিটিক্যালি এক্সপ্লেইন করা হয়েছিল। সো ইট স্ট্রংলি সাজেস্ট দ্যাট স্ক্যাটারিং ফ্রম পয়েন্ট লাইক কনস্টিটিউশন উইদিন দ্য প্রোটন। অর্থাৎ আমরা শুরুতে শুরু করেছিলাম যে প্রোটনকে পয়েন্ট লাইক দিয়ে, পরে দেখা গেলো যে প্রোটনটা হচ্ছে পয়েন্ট লাইক নয়, একটা এক্সটেন্ডেড স্ট্রাকচার। তারপরে আবার কি হলো, আবার আমরা একটা হচ্ছে ক্যালকুলেশন করতে করতে দেখলাম যে খুব হাই এনার্জির ক্ষেত্রে প্রোটনটা আমার ব্রেক করে গিয়ে তার স্ক্যাটারিং এমন জায়গায় হচ্ছে, হ্যাঁ, যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি, সেই রেজাল্টগুলো বেসিক্যালি এইভাবে এক্সপ্লেন করা যাচ্ছে যে প্রোটনের ভেতরে কোনো কিছুর সাথে ইলেকট্রনটা, মানে পয়েন্ট লাইক কোনো পার্টিকেলের সাথে ইলেকট্রনটা স্ক্যাটার করছে। অর্থাৎ যে রেজাল্ট স্ক্যাটারিং ক্রস সেকশনের যে রেজাল্টটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে পয়েন্ট লাইক পার্টিকেলের জন্য, নট এক্সটেন্ডেড পার্টিকেল, ঠিক আছে। অর্থাৎ প্রোটন যদি একটা এক্সটেন্ডেড পার্টিকেল হয়, তার সাথে ইলেকট্রনের যদি ইন্টারাকশন হয়, তাহলে আমরা যে স্ক্যাটারিং ক্রস সেকশন বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যেটা স্ক্যাটারিং ক্রস সেকশনের যে আমরা ভ্যালু পাবো, হ্যাঁ, উইথ মোমেন্টাম ট্রান্সফারের চেঞ্জ, অর্থাৎ কিউ স্কোয়ারের চেঞ্জের জন্য। তো কিন্তু আমি যদি হচ্ছে প্রোটনটাকে আরো, মানে ইলেকট্রন ইনকামিং ইলেকট্রন এনার্জি যদি আরো বেশি হয়, তাহলে দেখা গেল প্রোটনটা ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে।
মানে রেজাল্ট এক্সপ্লেইনস দ্যাট প্রোটনটা ব্রেক করে যাচ্ছে, এবং ব্রেক করে যাওয়ার পরে যে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনের ভ্যালুটা আমি পাচ্ছি, সেটা আবার বেসিক্যালি এমন মানে এরকম স্কেলিং ফেনোমেনা দিয়ে বলা যায় যে সেটা হচ্ছে একটা বেসিক্যালি পয়েন্ট লাইক পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ এইখানে কি হচ্ছে, এই যে F1 F2 এই যে ফাংশনগুলো আমি ধরেছিলাম স্ট্রাকচার ফাংশন যেটাকে, তো এই স্ট্রাকচার ফাংশন তোমরা আরো পড়েছো আগে। তো এইটা হচ্ছে কি, এটার যে এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ কিউ স্কোয়ার, হ্যাঁ, তো এটা দেখা যায় কি যে f2x, হ্যাঁ, ইকুয়াল টু 2x f1x, এটা হচ্ছে আমার এর সাথে রিলেশন f1 f2 এর সাথে। তো এই যে রিলেশনটা বেসিক্যালি ডিনোট করে যে স্পিন হাফ পার্টিকেলের পয়েন্ট লাইক পার্টিকেলের সাথে মানে ইলেকট্রনের ইন্টারাকশন। So if coax was spin zero particle, we would expect the purely magnetic structure function to be zero. ঠিক আছে, অর্থাৎ f1x যেটা, তো f1x টা ডেফিনেটলি হচ্ছে, এটা আমরা ম্যাগনেটিক স্ট্রাকচার ফাংশন ধরেছিলাম, তো এটা তাহলে জিরো হওয়া উচিত। কিন্তু এইখানে যে এই স্কেলিং ফ্যাক্টরের জন্য যেটা আমরা পাই, সেটা বেসিক্যালি কি ডিনোট করে, যে স্পিন হাফ, মানে যেটার সাথে পয়েন্ট লাইক পার্টিকেল হিসেবে আমরা ধরছি কোয়ার্ককে, সেইটা বেসিক্যালি একটা স্পিন হাফ পার্টিকেল। এই এক্সপেরিমেন্টাল রেজাল্ট কিন্তু সেইটা আমাদের শো করে। তো এই রেজাল্টের ভিত্তিতে তখন আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো যে ঠিক আছে, তার মানে ডেফিনেটলি এই যে প্রোটনের সাথে যে ইন্টারাকশন এট হাই মোমেন্টাম ট্রান্সফার, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি আমি বাড়াতেই থাকছি বাড়াতে হচ্ছে আমি একটা জায়গায় দেখছি যে ইলেকট্রনের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে প্রোটনের, সেটা বেসিক্যালি সেই রেজাল্টটা বেসিক্যালি শো করছে যে এটা একটা পয়েন্ট লাইক পার্টিকেলের সাথে ধাক্কা লাগছে, নট এক্সটেন্ডেড পার্টিকেল। যেটা আবার যেটাকে আমরা বলছি ডিপ ইনলাস্টিক স্ক্যাটারিং। তো তখন ফাইনম্যান প্রপোজ করেন, মানে তখন জাস্ট বোঝা গেছিল যে তাহলে ডেফিনেটলি প্রোটনটা ব্রেক করে যাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ প্রোটনের একটা সাবস্ট্রাকচার আছে, কারণ প্রোটন যদি না ব্রেক না করতো তাহলে আমরা এই রেজাল্টটা পেতাম না। এই যে প্রোটন ভেঙে একটা আমরা জেট, একটা পার্টিকেল জেট পাচ্ছি, এইটা তো হতো না প্রোটন যদি ভাঙা না যেত। প্রোটনটা ভাঙাচ্ছে, ভাঙাচোরা পার্টিকেল গুলোকে আমরা পাচ্ছি, মানে ইনফ্যাক্ট এখানে ভাঙাচোরা পার্টিকেল বলবো না, এটা আমরা নতুন পার্টিকেল আরো পাচ্ছি। কিন্তু প্রোটনটা ব্রেক না করলেও তো আমরা এটা পেতাম না, সেই একটা সিঙ্গেল রেজাল্ট পেতাম, যতই আমার এনার্জি বেশি হোক না কেন, সেই ফর্ম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করা। তো তখন ফার্স্ট হচ্ছে ফাইনম্যান হচ্ছে বলেন যে the proton was made up of point like some constituents। তখনও কিন্তু কোয়ার্ক বা গ্লুনের কনসেপ্ট আসেনি, ঠিক আছে। তো উনি ফার্স্ট নাম করেছিলেন এটা পার্টন। তাহলে এই যে বিয়র্কেন স্কেলিং আর হচ্ছে ক্যালান-রস রিলেশনশিপ can be explained by assuming that deep inelastic scattering is dominated by scattering of a single virtual photon from point like spin half constituent of the proton। Actually আমি অনেকটা জিনিস এই ক্যালকুলেশন অনেকটা আমি স্কিপ করে গেছি, জাস্ট আমি কোয়ালিটেটিভলি বলছি যে এই যে স্কেলিং আমরা দেখলাম আগে, যে একটা স্কেলিং ফ্যাক্টর ধরে সেটাকে হচ্ছে ডিফাইন করা হলো। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে স্পিন হাফ পার্টিকেলের, মানে প্রোটনটা বেসিক্যালি তৈরি হচ্ছে স্পিন হাফ পার্টিকেল। মানে ব্যাপারটা এরকম যে এই যে আমি স্ক্যাটারিং, প্রোটনের সাথে স্ক্যাটারিং ধরছি, স্ক্যাটারিং ফর্মে প্রোটন উইথ স্ট্রাকচার ফাংশন, হ্যাঁ, যে প্রোটনটা অনেকগুলো পার্টিকেলে ভেঙে যাচ্ছে। বেসিক্যালি এই ফেনোমেনাটাই কিভাবে আমরা দেখাচ্ছি যে স্ক্যাটারিং ফ্রম এ পয়েন্ট লাইক কোয়ার্ক উইদিন দ্য প্রোটন। অর্থাৎ এই একটা আমি মানে এটা একটা স্কিমেটিক্যালি দেখানোর জন্য, বোঝানোর জন্য
যে এই প্রোটন, বেসিক্যালি প্রোটন যদি আমি ধরি যে 3টে কোয়ার্কে তৈরি, তো 3টে কোয়ার্কের মধ্যে কোন একটা কোয়ার্কের সাথে ও হচ্ছে এই ইলেকট্রনটার মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ধাক্কাধাক্কি লাগাচ্ছে, ঠিক আছে, লাগিয়ে হচ্ছে নতুন নতুন পার্টিকেল তৈরি হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা এই ঘটছে। তো এখন এই পার্টন মডেলটা, হ্যাঁ, শুরুতে তো পার্টার ওখানে কোয়ার্কের মানে কোয়ার্ক জানা ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে ইয়ে ছিল না যে কোয়ার্ক ব্যাপারটা কি। তো ধরা হয়েছিল যে তাহলে এই যে প্রোটনটা বেসিক্যালি হচ্ছে আমার একটা সাবস্ট্রাকচার দিয়ে তৈরি, যেটাকে আমরা পার্টন বলছি। তাহলে এই পার্টন মডেল অনেকদিন চলেছিল। এই পার্টন মডেলের কি ছিল বেসিক, মানে এটা আবার আমরা চলে গেলাম হচ্ছে তাহলে ডিপ ইনলাস্টিক স্ক্যাটারিং। এটা বেসিক্যালি কি, আরেকবার বলি, ডিপ ইনলাস্টিক স্ক্যাটারিং যেটা, সেইটা বেসিক্যালি আমরা কিভাবে ডিফাইন করছি যে স্ক্যাটারিং উইথ ইলাস্টিক স্ক্যাটারিং উইথ প্যাটার্ন, অর্থাৎ স্ক্যাটারিং ফ্রম এ কোয়াসি ফ্রি স্পিন হাফ কোয়ার্ক ইন দা প্রোটন। অর্থাৎ আমি যদি হচ্ছে একটা কোয়ার্ক কনসিডার করি যেটা হচ্ছে অলমোস্ট ফ্রি পার্টিকেল উইদিন দা প্রোটন, হ্যাঁ, এবং তার সাথে হচ্ছে ইলেকট্রনের ইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে, এইটাকে ধরে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি হচ্ছে এই যে স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা, সেটাকে আমরা হচ্ছে জাস্টিফাই করতে পারবো, যে রেজাল্ট আর কি। তো আমরা জানি যে এটা প্রোটন, এই যে প্রোটনের P2 যেটাকে আমরা প্রোটনের যে মাস, হ্যাঁ, এটা হচ্ছে যে কি বলছে, প্রোটন হ্যাজ ভেরি হাই এনার্জি অফেন রেফার ইনফাইনাইট মোমেন্টাম ফ্রেম where we can neglect the proton mass। অর্থাৎ এই যে শুধু এনার্জিটাকে আমরা কনসিডার করছি। তারপর 4 মোমেন্টের মধ্যে শুধু এনার্জিটাই আমার আছে অ্যাকচুয়ালি। In this way, we can also neglect the mass of the quark and any momentum transverse to the direction of the proton। অর্থাৎ কি হচ্ছে এই যে একটা প্রোটন, তার ভেতরে হচ্ছে আমার প্রোটনের এনার্জিটা কি, এনার্জি মোমেন্টাম যদি আমি E2 আর P2 ধরি, আর মাসটা রেস্ট মাসটা হচ্ছে m হয়, তাহলে বেসিক্যালি এইটা যদি আমি ধরি যে এটা মানে কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে তৈরি, তাহলে তো ইন্ডিভিজুয়াল কোয়ার্ক গুলোর কি হবে, একটা ফ্র্যাকশন অফ এনার্জি থাকবে আর ফ্র্যাকশন অফ মোমেন্টাম থাকবে, তাই তো। অর্থাৎ আমরা হচ্ছে কি হচ্ছে এই যে ফ্র্যাকশন অফ মোমেন্টাম, সেই মোমেন্টামটা হচ্ছে এই যে ইনকামিং কিউ, অর্থাৎ মানে মোমেন্টাম ট্রান্সফার যেটা হয়ে হচ্ছে আমার ফাইনাল কি হচ্ছে মোমেন্টামটা হচ্ছে এইটা, যে জাই P2 প্লাস কিউ। তাহলে কোয়ার্কের 4 মোমেন্টাম আমার ফাইনালি দাঁড়ালো হচ্ছে এইটা, ইনিশিয়াল ছিল হচ্ছে এইটা, জাই E2 প্লাস জাই P2। তো আমরা যদি এখন এটা বলি যে দিস ইজ বেসিক্যালি হচ্ছে m² অলমোস্ট 0। তো জাই যেটা, এই যে ফ্র্যাকশন যেটা আমি ধরছি, সেটা আমরা এখানে দেখাতে পারি যে Q²/2P2x। অর্থাৎ প্যাটার্ন মডেল থেকে আমি যদি কনসিডার করি, তাহলে দেখানো যায় যে বিয়র্কেন প্রথমে যেটা ধরেছিলেন না এক্স, সেই এক্সটা বেসিক্যালি হচ্ছে প্যাটার্ন মডেলের যে আমি যদি ধরে নিই, অর্থাৎ প্রোটনটা ভিন্ন ছোট ছোট প্যাটার্ন দিয়ে তৈরি এবং তার ইন্ডিভিজুয়াল মোমেন্টাম দিয়ে যদি ক্যালকুলেট করি, করে সেইখান থেকে যে আমরা স্কেলটা পাই, হ্যাঁ, যে ভ্যালুটা, সেটা বেসিক্যালি এক্স এর সমান। অর্থাৎ বিয়র্কেনের যে এক্স যেটা বলেছিলেন স্কেলিং যেটা, ক্যান বি আইডেন্টিফাই দ্য ফ্র্যাকশন অফ দ্য প্রোটন মোমেন্টাম ক্যারিড বাই দ্য স্ট্রাক কোয়ার্ক in a frame where the proton has very high energy।
তাহলে এই যে স্কেলিংটা বেসিক্যালি প্যাটার্ন মডেলের একটা ন্যাচারাল এক্সপ্লেনেশন। প্যাটার্নটা কি? প্যাটার্নটার কনস্টিটিউশন অফ প্রোটন, মোর জেনারেলি অফ হ্যাড্রনের ক্ষেত্রে hadron is made of quark, so there are quarks and gluons. So quarks are point-like spin-half fermion like the leptons. Gluon are massless spin-1 boson that carries a strong interaction. Unlike leptons, quark take part in strong as well as electromagnetic and weak interaction. তাহলে বেসিক্যালি আরেকবার আমরা ডিটেইলে একটা ইয়ে করি যে কি হচ্ছে যে এই প্যাটার্ন, প্রোটনটা বেসিক্যালি মেড অফ প্যাটার্ন, পরবর্তীকালে যেটাকে আমরা বলি কোয়ার্ক। প্যাটার্ন মডেলটা কি? যে এইরকম হচ্ছে ফ্র্যাকশন অর্থাৎ এই একটা ফ্র্যাকশন হচ্ছে আমার ইলেকট্রনের যে এনার্জি তার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আর বাকিগুলো ইনট্যাক্ট থাকছে। হয়ে কি হচ্ছে, এইটার একটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, ডেফিনেটলি বেড়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে আবার এই যে প্রোটন, এই যে কোয়ার্ক বা প্যাটার্ন যাই বলি না কেন, মানে প্যাটার্নের ভেতরে অ্যাকচুয়ালি কোয়ার্ক গ্লুন মিক্স আপ, ঠিক আছে? তাহলে এর সাথে ও ইন্টারাকশন করে নিউ হ্যাড্রন তৈরি করছে। তো এইটা হচ্ছে ডিপ ইন ইলাস্টিক স্ক্যাটারিং এর প্যাটার্ন মডেল দিয়ে এক্সপ্লেনেশন। এখন গ্লুয়নের আইডিয়াটা কিভাবে পাওয়া গেল? যে ধরা হয়েছিল যে স্কেলিং প্রসেসটা, তার থেকে হচ্ছে কোয়ার্ককে হচ্ছে ফ্রি ধরা হয়েছিল, কিন্তু বেসিক্যালি দেখা গেল যে ওই ফ্রি ধরলে আমরা যে রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টটা কিন্তু বেসিক্যালি পাওয়া উচিত আর কি, ফ্রি ধরলে সেই রেজাল্টটা পাওয়া যাচ্ছে না। তো তখন বলা হলো যে কোয়ার্কস সামহাউ কিছুটা এনার্জি হচ্ছে গ্লুয়নের সাথে শেয়ার করছে, সো কোয়ার্ক নট ফ্রি অ্যাকচুয়ালি। তো quarks are hold together in baryons, in hadrons by gluons. And gluonটা কি তাহলে? Gluons are carriers of the strong interaction. They couple to the quarks and to each other. This gives us the following elementary process. কি যে gluon basically quark থেকে একটা gluon বেরোতে পারে, gluon splitting into two gluon interaction, gluon splitting into কোয়ার্ক অ্যান্টি-কোয়ার্ক পেয়ার। অর্থাৎ এখন গ্লুয়নের সাথে বেসিক্যালি প্রোটনের একটা সিমিলারিটি দুটোই আছে, যেটা হচ্ছে যে এই গ্লুয়ন কিন্তু গ্লুয়ন ইন্টারাকশন করতে পারে, কিন্তু ফোটনের ক্ষেত্রে ফোটন ইন্টারাকশন সেলফ ইন্টারাকশন, যেটা অর্থাৎ এই যে গ্লুয়ন থেকে যে দুটো গ্লুয়ন বেরোলো, ফোটন থেকে কিন্তু সেটা সম্ভব নয়। বা কিন্তু এইটা হতে পারে, হ্যাঁ, তোমার ফোটন থেকে হচ্ছে মানে পার্টিকেল অ্যান্টিপার্টিকেল যেমন বেরোয়, গ্লুয়ন থেকে কোয়ার্ক অ্যান্টি-কোয়ার্ক বেরোতে পারে। একটা কোয়ার্ক হচ্ছে গ্লুয়ন এমিট করতে পারে, সেরকম একটা পার্টিকেল, একটা ইলেকট্রন বা পজিট্রন বা এ থেকে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে ফোটন বেরোতে পারে। সো দিস আর দ্য ডিফারেন্স এন্ড সিমিলারিটিজ উইথ photon and gluon.